প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন আজ সকালে বাংলাদেশের প্রবীণ আইনজীবী এবং বাংলাদেশের সত্যিকারের অভিভাবক তুল্য ব্যারিস্টার রফিকুল হক মারা গেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি ঠিক ব্যারিস্টার রফিকুল হককে ধরে। যে বাংলাদেশে আজকে আসলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে মানে আপনি হয় এই পক্ষ না হয় ওই পক্ষ, মাঝামাঝি কোনো যে একদম দুই পক্ষ দুই দিকেই দেখতে পান এমন মানুষের সংখ্যা খুব কম, বা একটু অভিভাবকের মতো থেকে সব কিছু দেখতে পান তেমন মানুষের সংখ্যা খুবই কম। এবং সেই খুব কম মানুষদের একজন ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। তিনি, আপনারা সবাই জানেন, 1/11-এর সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনের পক্ষে আইনি লড়াই লড়েছেন। লড়তে তার কোনো অসুবিধা হয়নি, কারণ তিনি দুই পক্ষের ভালো মন্দটাই জানতেন। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা যে কোনো কিছুর সাথে দ্রুত একমত হয়ে যাই, কিন্তু প্রশ্ন করা, দ্বিমত বা ভিন্নমত, সেই ধারণাগুলা আমরা অনেক সময় ভুলে যাই। এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ঠিক একদম সাংগঠনিক কাঠামোতে আছেন তাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু পেশাজীবী যারা আছেন, সাংবাদিক বা আইনজীবী বা অন্য পেশা যারা আছেন, তাদের অন্তত সবার ভালো মন্দটা দেখার কথা, কিন্তু আমরা দেখতে পাই না। যদি আমি এই পক্ষের হই তাহলে শুধু আমি এই পক্ষের ভালোটাই দেখি, মন্দটা আমার চোখে পড়ে না। ওই পক্ষের কোনো ভালো দেখি না, শুধু সব মন্দ দেখি। কিন্তু এটা হওয়া উচিত না, সবারই ভালো মন্দ থাকে, সেইটা আমাদের চোখ এড়িয়ে যায়। এবং এই একদম এই একপাক্ষিক দৃষ্টি, সেটা দুই পক্ষের জন্যেই খুবই কখনো কখনো ক্ষতিকর হয়। ব্যারিস্টার রফিকুল হক আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে চাইলে দুই পক্ষের ভালো মন্দটাই দেখা সম্ভব। আজকে তার চলে যাওয়ার দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা সেভাবেই সাজিয়েছি। আমাদের শিরোনাম করেছি মত, দ্বিমত এবং ভিন্নমত। একটি চলমান সমাজে, একটি মানে ভাইব্রেন্ট সমাজে মত থাকবে, ভিন্নমত থাকবে, দ্বিমত থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে। সেই জায়গাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে মনে হয়। আমরা আজকে যথারীতি করোনাকালীন নিউ নর্মাল লাইফে আমাদের স্টুডিওতে কোনো অতিথি নেই, সবাই বাসা থেকে যুক্ত হবেন। আমরা দুজন সাংবাদিক এবং দুজন আইনজীবীকে পেয়েছি। সাংবাদিক আছেন অজয় দাশগুপ্ত, সাংবাদিকতা করেন এবং তিনি একসময় ছাত্র রাজনীতি করেছেন। সাংবাদিক আছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, আছেন ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ আইনজীবী, এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান। আমরা আশা করছি অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হবেন। উনি অন্য একটা অনুষ্ঠানে আছেন, শেষ দিকে হয়তো তাকে অল্প সময়ের জন্য আমরা পাবো। আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই অজয় দাশগুপ্ত আপনাকে দিয়েই। আপনি সাংবাদিকতা করছেন, ছাত্র রাজনীতি করেছেন। এখনকার অবস্থার এই যে আজকে ব্যারিস্টার রফিকুল হক চলে যাওয়ার সাথে মিলিয়ে আমি যে এই আলোচনাটা শুরু করতে চাই, ঠিক কনসেপ্টটা আমি একটা জাস্ট ধারণা, আলোচনাটা এগিয়ে নিলে হয়তো আমরা বুঝতে পারবো। এই মত, দ্বিমত, ভিন্নমত, যেমন আমি আপনাকে যদি একটু মানে ধরিয়ে দেই যে 90-র গণ আন্দোলনের আগে পরে কিন্তু ফয়েজ আহমেদ, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, তারা কিন্তু জাতির এক ধরনের মুরব্বী ছিলেন যারা যে কোনো সংকটের সামনে এগিয়ে আসতেন। সেই সংখ্যাটা আজকে মানে প্রায় কমে গেছে এবং তেমন মানুষ আমরা খুঁজেই পাই না। যে কোনো মানুষকে দেখলে বলে দিতে পারে যে উনি আওয়ামীপন্থী অথবা বিএনপিপন্থী, সেটা সাংবাদিক হোক, আইনজীবী হোক, রাজনীতিবিদ তো কথাই নেই, অন্য যে কোনো পেশার মানুষকে আমরা বলে দিতে পারি যে কে কোন পক্ষ। আমি একটু অজয় দাশগুপ্ত আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সামাজিক পরিস্থিতির জন্য যে একটা উদার মত, মুক্ত মতের কথা আমরা বলি, সেই মতটা দরকার, সেখানে একটু ঘাটতি দেখতে পাই কখনো কখনো। জনাব অজয় দাশগুপ্ত, আপনি একটু যদি আলোচনাটা শুরু করেন। খুব কনসেপ্ট, একদম যে আলোচনাটা ফিক্সড কোনো কিছু না, আমরা জানি না আলোচনাটা কোন দিকে যাবে, কিন্তু আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই এই ধারণা থেকে। জনাব অজয় দাশগুপ্ত। শুরুতেই শারদীয় দুর্গোৎসব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা উৎসব এবার পালিত হচ্ছে না, কিন্তু সেটা আমরা জানি যে উৎসব না হলেও মানুষের মনে তো একটা রং থাকে উৎসবে। সবাইকে শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয়ত ব্যারিস্টার রফিকুল হক, তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনি তো দুইজনের কথা বললেন, আওয়ামী লীগ বিএনপির দুই জোট, দুই নেত্রী। 80-র দশকের পুরো সময়টা জুড়ে কিন্তু এই শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, তাদের দুজনের নেতৃত্বে যে দুটি জোট ছিল, সেই জোটের আন্দোলন ছিল HM এরশাদকে অপসারণ এবং সেটা রাজপথে সংগ্রামের
রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে। ব্যারিস্টার রফিকুল হক কিন্তু 90-এ এইচ.এম. এরশাদের অ্যাটর্নি রাষ্ট্রপতি জেনারেল ছিলেন, জি। ছিলেন। কাজেই এখনকার উনি, আপনি যে বললেন 2007, তার কিন্তু প্রায় 17 বছর পরে উনি যে দুইজনের পক্ষে দাঁড়িয়েছেন, 90 সালে কিন্তু এই দুইজনের প্রবল বিপক্ষে বিপক্ষে ছিলেন তাকে উনি, দাঁড়াতে জি। হয়েছে। কাজেই এটাও কিন্তু তার চরিত্রের একটা, যদি বলেন যে, গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, আমি আরেকটি খবর দেখেছি, আমি ঠিক নিশ্চিত না যে এটা, আমি আমার এখনো মানে দেখিনি। উনি বলেছেন যে 72 সালে বঙ্গবন্ধু যখন মস্কো সফরে গিয়েছেন স্বাধীনতার পরপর, তখন নাকি ওনার ওভারকোট ছিল না শীতের, উনি এই ব্যারিস্টার রফিকুল হকের কাছ থেকে ওভারকোট নিয়েছিলেন, পরে এসে ফেরত দিয়েছিলেন। ব্যারিস্টার রফিকুল হক সেই ওভারকোটটা আর কখনো পরিধান করেননি, বরং বঙ্গবন্ধু জাদুঘর যখন হয়েছে তখন সেখানে দিয়ে দিয়েছেন। আমি ঘটনাটা একটা ফেসবুকে দেখেছি, আমি নিশ্চিত নই, কিন্তু এরকম একটা ঘটনাও এই বাট নট আনলাইকলি, সিআরআই থেকে, হতেই পারে, জি। যেটা আওয়ামী লীগের মানে, কাজে এটাও তার চরিত্রের একটি দিক। আরেকটা দিক বলবো যে উনি প্রচুর উপার্জন করেছেন। আপনি যেমন বললেন যে কাউ মানে দল মত দেখেননি, আরেকটা কিন্তু এই উপার্জনটা তিনি, বাংলাদেশে খুব কম লোক পাওয়া যাবে যারা এই উপার্জনের সমুদয় প্রাপ্তি সেটা জনকল্যাণমূলক নানা প্রতিষ্ঠানে জন্য ব্যয় করেছেন, এবং সেগুলো সবার জন্য উন্মুক্ত, কোনো দল মত পথ নির্বিশেষে না। আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলবো, সেটা মুক্তিযুদ্ধ 71-এ আমি মেলাঘরে ছিলাম, পালাটানায় ছিলাম। মেলাঘরে তো এই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখন রাজনৈতিক নেতা, তিনি যেমন ছিলেন, শহীদুল্লাহ খান বাদল, রাশেদ খান মেননের ছোট ভাই, তিনি যেমন ছিলেন, শহীদুল্লাহ খান, মানে রুমি, শহীদুল্লাহ খান বাদল, হ্যাঁ, জি। তারপরে রুমি ছিলেন, তারপরে মকবুলাহি মশগুল পেট্রো বাংলায় বহুদিন ছিলেন। মানে ওখানেও কোনো দলমত কিন্তু 71-এ আমাদের মধ্যে ছিল না। এবং স্বাধীনতার আগে 69-এ গণ আন্দোলন করেছি, আমরা বলবো 68, 69, ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, তখন মানে ওই সময়ের আমাদের যে প্রজন্মের ছাত্রছাত্রী, কোনো দল মতের ব্যাপার না। মধুর ক্যান্টিনে যখন বসতাম কিংবা সায়েন্স ফ্যাকাল্টির ক্যাফেটেরিয়ায় যখন বসতাম, তখন কিন্তু সবাই সবার বন্ধু। মূল একটা টার্গেট ছিল স্বাধীনতার পথে গণ আন্দোলনটা গড়ে তোলা, এবং সেটা বঙ্গবন্ধুর মুক্তি, সেটা যেমন ছিল, আবার আমাদের ছাত্রদেরও বহু দাবি দেওয়া ছিল, সামনে এসেছিল। আমার নিজেরও মনে আছে যে 69-এর প্রথম যেদিন 11 দফা কর্মসূচি ছাত্রছাত্রীদের সামনে বটতলায় পেশ করা হয়, মানে অনেকের হয়তো হাসি পাবে যে অত বড় আন্দোলন তো মূলত হয়েছে বঙ্গবন্ধু মুক্তি, আগরতলা মামলা বাতিল এই দাবিতে, কিন্তু সবচেয়ে বেশি করতালি পড়েছিল বাসে হাফ টিকিট দিতে হবে, সিনেমা হলে অর্ধেক টিকিটের ছাত্রদের, আবার একেবারে সবচেয়ে বেশি করতালি পড়েছিল আর কি। কিন্তু মানে ওইটা শুনে আমারও মনে হয়েছিল যে প্রকৃত অর্থেই সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হয়েছে। বাংলাদেশে না শুধু অসহিষ্ণুতা, কিন্তু আমি দেখি এখন সারা দুনিয়াতেই এইটা একটা প্রভাব আমাদের উপরেও ফেলছে। যেমন চরমপন্থী, মানে আগেও চরমপন্থী ছিল, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তো চরমপন্থী পর্ব ছিল, সেটা এক ধরনের চরমপন্থী পর্ব, চরমপন্থা পর্ব ছিল। কিন্তু এখন যে চরমপন্থা, সেটার সঙ্গে কিন্তু ধর্মীয় অসহিষ্ণুতা যুক্ত হয়েছে, রাজনৈতিক অসহিষ্ণুতা যুক্ত হয়েছে, এমনকি ব্যক্তিগত অসহিষ্ণুতাও কত। দেখেন এই যে চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যে এক, সে তো বড় ব্যবসায়ী ধরবো না আমরা, এই যে বিকাশের সঙ্গে যুক্ত বোধহয় 1.5 লাখ টাকা পাওনা, টাকা চেয়েছে, টাকা না দিয়ে একটা জায়গা নিয়ে আটকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। এটাও কিন্তু অসহিষ্ণুতাটা শুধুমাত্র রাজনৈতিক মতের ক্ষেত্রে না। সংবাদপত্রে আমাদের সময় দেখেছি এই যে সাংবাদিকরা, খ্যাতিমান সাংবাদিকরা, সেটা গাফার চৌধুরী হোক, মানিক মিয়ার লেখা পড়েছি, জহুর হোসেন চৌধুরীর লেখা পড়েছি, সালাম খানের লেখা পড়েছি, সব কিন্তু হচ্ছে এক মত, ভিন্ন মত, দ্বিমত যেগুলো বললেন। এইটা একসময় কথা চালু ছিল এরকম যে গাফার ভাই পূর্ব দেশে এক পত্রিকায় একরকম লিখে অন্য পত্রিকায় গিয়ে উনি অন্য নামে লিখছেন, তখন অন্য ছদ্মনামে লেখা, সেটার জবাব দিচ্ছে, সেটার আবার জবাব দিচ্ছেন, একটা প্রশ্ন একটা জায়গায় তুলে সেইটার কিন্তু আর এক পত্রিকায় গিয়ে আবার জবাব দিচ্ছেন, এবং তার পত্রিকার কর্তৃপক্ষ কোনো এটা নিয়ে কোনো আপত্তি করতো না। তাতে হতো কি, সমাজ
উপকৃত হতো আর কি। বঙ্গবন্ধুর হাত থেকে 7ই জুনের এক সমাবেশে এই 6টা কবুতর উড়াতে গিয়েছিলেন, একটা কবুতর উঠতে পারেনি ঠিক মতো, তো গাফর ভাই লিখলেন যে এই কবুতরটা ডানা ভেঙে পড়ে যাওয়া, এটার কি অর্থ যে 6 দফা প্রশ্নে ওনার একটা দফা উনি বাদ দিবেন এবং আপোষ করবেন? এই কথা কিন্তু বঙ্গবন্ধু 69-এর গণ আন্দোলনে মুক্তি পাওয়ার পরেও সংবাদপত্রে কিন্তু লেখা গেছে, যখন উনি এককভাবে ওনার নেতৃত্ব 70-এর নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে। এইটা এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাজনীতিতে উত্তরণের চ্যালেঞ্জ আছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ আছে, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা নেতৃত্বের ভূমিকা নিতে পারে, শুধুমাত্র একটা পার্শ্ব চরিত্র না, সেটার একটা চ্যালেঞ্জ আছে প্রতিবেশীদের সঙ্গে, বিশেষ করে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে ভারত, বাংলাদেশ, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, এই যে বৃহৎ শক্তির সঙ্গে প্রত্যেকেরই বাংলাদেশের ইন্টারাকশন কিন্তু নানাভাবে ঘটছে, বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, সেইখানে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটাও কিন্তু চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যেমন মত দ্বিমত ভিন্ন মতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, দেশের মধ্যেও যাতে শতফুল ফুটেও যেন একটি মূল ফুল বাংলাদেশ সেটা প্রস্ফুটিত হয়, সেইটার জন্য কাজ করা, এটা আমাদের সবারই দায়িত্ব। এবং সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবো যদি মত ভিন্ন মত দ্বিমত কিন্তু সবকিছুর ফোকাসে থাকবে আমাদের এই 30 লাখ শহীদের রক্ত অর্জিত বাংলাদেশ। সেটাই আমি মনে করি, ওই লক্ষ্য থেকে যেন আমরা বিচ্যুত না হই। জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে খুবই ধন্যবাদ। আপনি একদম শুরুটা যেমন করেছেন যে সব কিছুর উপরে যেন থাকে বাংলাদেশ, এই কথাটা আমি অনেকবার বলি যে বাংলাদেশের প্রধান দল, সরকারি দল বা বিরোধী দল সবাই থাকবে বাংলাদেশের পক্ষে। আমরা খুব ভাগ করে ফেলি যে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ। 50 বছর পরেও বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ বলে একটি শক্তি মোটামুটি স্বঘোষিত তারা রাজনীতি করবে, এটা আসলে একটু দুর্ভাগ্যজনক। বাংলাদেশটাই সবার ফোকাস হতে হবে। আমি জাহিদুল হাসান পিন্টুর কাছে এই প্রসঙ্গে একটা জিনিস জানতে চাই যে সম্প্রতি গত দিন দশেক আগে আইএমএফের একটি রিপোর্টে একটা মানে প্রজেকশন আছে যে বাংলাদেশের এবছর মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে, বেশি হতে পারে। এটা নিয়ে ভারতে অনেক কথা হলেও বাংলাদেশে খুব বেশি কথা হয়নি কেন? আমি অনেকগুলো হাইপোথিসিস নিয়ে চিন্তা করেছি। একটা এমন যে যদি এটাকে অনেক হাইলাইট করা হয় তাহলে তো একটু আওয়ামী লীগ বেশি সুবিধা পাবে, কিন্তু আওয়ামী লীগকে একটু কম সুবিধা দিতে গিয়ে কি আমি বাংলাদেশকে একটু পিছিয়ে দেই কিনা কখনো কখনো, এরকম একটা ধারণা যে মানে যে কোনো কিছু কথা বলার আগে সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, বিএনপির পক্ষে চলে গেল কিনা, ইত্যাদি ইত্যাদি নানা রকমের ইকুয়েশন আমরা মাথায় নিয়ে তারপর আমরা বলি। কিন্তু মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাপিয়ে গেছে বাংলাদেশ, এটা কিন্তু সত্যি সত্যি বাংলাদেশের একটা বড় অর্জন। সেই অর্জনটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলিনি। এই যে একটা আমাদের কনসেপ্ট যে এটা যদি খুব বেশি বলি তাহলে তো আওয়ামী লীগ অনেক বেশি সুবিধা পেয়ে যাবে, এরকম কখনো কখনো মনে হয় কিনা আপনার? এটা তো কারো কারো মনে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রভাস। এটা যে কারো কারো মনে হয় না তা না, কিন্তু যাদের মনে হয় না, এই সমাজে তো আপনার এই দল কানা অনেক লোক আছে, তাদের তো বলতে সমস্যা ছিল না, তাদেরও দেখলাম বললো না। যাই হোক, সেটা ভিন্ন বিতর্ক। আপনি যেটা তুলেছেন ইস্যুটা, এই অজয় দেওয়ার শুরুতে কিছুটা বললেন, আসলে আমাদের এই রাজনৈতিক দলগুলো যেভাবে বিভক্ত হয়েছে ঠিক সেভাবেই সাধারণ মানুষও দ্বন্দ্বে পড়ে বিভক্তির মধ্যে পড়ে গেছে। এইটাও আপনার এই এমন বিভক্তি যে আমি সাদা বললে আমার অনুসারীরা কালোকেও সাদা বলে, আবার আমার বিপক্ষ পার্টি কালোকে সাদা বললে সেটাও তারা বলে, মানে নিজের চোখে আর দেখে না। এমন একটা সমাজ কিন্তু আমরা গড়ে তুলছি, এটা অস্বীকার করার উপায় নেই। আর যিনি মানে সাদাকে সাদাই বলবেন এবং কালোকে কালোই বলবেন, তার উপর খর্গ নেমে আসে। এইটাও কিন্তু এই সমাজে দিনকে দিন বাড়ছে। অজয়দা যেমন এই 70, 72, 73 সালের কথা বলছিলেন ওনার নিজের অভিজ্ঞতা থেকে, দেখেন ওই সময় যে কথা উনি বলতে পারতেন, অজয়দা কি এখন সেই কথা বলতে পারবেন? এখন বলতে হয়তো অজয়দা পারবেন, আরেকজন পারবেন না। এই যেমন ধরেন, এই যে আপনি একটু আগে ব্যারিস্টার রফিকুল হকের একটা প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন, তো আমি এই ব্যারিস্টার রফিকুল হকের কথাই বলি। এটা ওই 111 এর বিষয়টা তো আসে বারবার, যিনি 111 এর সময় দুই নেত্রীর লয়ার ছিলেন। দেখেন এই আজকে আপনি যে আয়োজনটা করছেন না, এইরকমই একটা আয়োজন ছিল আরটিভিতে।
আলোচক, এই আপনি বলছেন এখানে নাইম ভাই আসবেন, নাইম ভাই থাকলে একটু ভালো হতো, ওনার স্মরণ আছে কিনা জানি না। সেই আলোচনায় আমি ছিলাম আর নাইমুল ইসলাম খান ছিলেন, দুই সাংবাদিক, আর ছিলেন এই ব্যারিস্টার রফিকুল হক এবং আসাদুল্লাহ, এই যে সাবেক সিএসি অফিসার। হ্যাঁ, সম্ভবত আব্দুল নূর তুষার ছিলেন সঞ্চালক। কথায় কথায় উনি বলে ফেললেন যে মেজরদের ভয়ে বিচারকদের হাঁটু কাঁপে। এই যে এখন এই কথা আমি যদি বলি আদালত অবমাননা হবে, আবার যাদের বিষয়ে বলছি তারা আমার উপরে রাগ হবে। ব্যারিস্টার রফিকুল হক কিন্তু বলে ফেললেন, উনি বললে হয়তো ওনার উপর, উনি সিনিয়র লয়ার, কোর্ট হয়তো ওনার উপর যাবেন না, অথবা যারা রাগ হওয়ার কথা তারা হয়তো এটাকে সমঝে চলবেন, কিন্তু আমি আপনি এই কথা বললে অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছেন। এই যে আমি হিসাব করে কথা বলা, এই হিসাব করে কথা বলাটা শুরু হয়েছে আপনার রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু এবং পরমত সহিষ্ণুতার অভাব এবং গণতান্ত্রিক চর্চার অভাবের কারণে মানুষকেও ঠিক সেভাবে বিভক্ত করে ফেলেছে। এটা এই এখন ধরেন, আমি এই অযোধ্যার মনে আছে 72 সালে এই দেশে ধর্ম নিরপেক্ষতা কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার সেমিনার হয়েছিল সেটা ধর্ম নিরপেক্ষতা নিয়ে। আজকে ধরেন এই 2020 সালে এসে আমরা সেমিনার সিম্পোজিয়াম করি আপনার জঙ্গিবাদ নিয়ে। তো বুঝতে পারছেন কোন জায়গায় এসেছি। 72 সালে প্রফেসর সনদ কুমার শাহ বলেছিলেন অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায় না, এই ঈশ্বরকে রাগানো যায় না, মাঝে মধ্যে ঈশ্বরকে আমার মনে হয় উনি আমাদেরকে বিভ্রান্ত করছেন। আজকে আমি এই কথা বললে আমার কল্লা থাকবে? সনদ কুমার শাহাই কি আজকে 48 বছর পরে সে কথা বলতে পারবেন? পারবেন না। এই যে এই জায়গাটা তৈরি হলো কেন? এই জায়গাটা তৈরি হলো দিনকে দিন আমরা গণতান্ত্রিক চর্চাকে, গণতন্ত্র যেটাকে বলি আমরা, বা ভাষা মানে যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, এক এক দেশে এক এক রকম, যার যার কালচার অনুযায়ী সেটা চলে। আমার দেশের কালচারেও যেই গণতন্ত্র ছিল বা যেই গণতন্ত্রের জন্য আমাদের পূর্বসূরীরা এই যে আপনার অজয় দ্বারা মুক্তিযুদ্ধ করেছেন, তারপরের ধাপগুলি যদি দেখেন, দিনের পর দিন আমরা সেই চর্চাটা তো করিনি, বরং আশকারা দিয়েছি। যেমন ওই দাউদ হায়দারকে আমরা জার্মানি পাঠিয়ে দিয়েছি, আবার তসলিমা নাসরিনকেও আমরা দেশে ঢুকতে দেই। দুইটাই কিন্তু মত প্রকাশের বিষয় বা স্বাধীনতার বিষয়, দুইটাই পরমত সহিষ্ণুতার বিষয়। এই জায়গাগুলো আমরা চর্চাটা করিনি, যে এবং আশকারা দিয়েছি অপর মানে ধর্মান্ধতাকে, আশকারা দিয়েছি মত প্রকাশের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে। এই জায়গায় এখন যদি আমি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যে কোনো একটা পক্ষই ভালো। আমি যে একটা মাঝখানে অবস্থান নিতে পারি, আমার যে একটা ভিন্ন মত থাকতে পারে, আইদার আমি আওয়ামী লীগ, আইদার আমি বিএনপি। আবার শুধু কি তাই, ওই যে আপনি যেটা শুরুতে বললেন যে দুইটাই চূড়ান্ত রূপ, এক পক্ষ সরকারকে বলবে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী, মানে চূড়ান্ত, আবার আরেক পক্ষ ফ্যাসিবাদী যাদেরকে বলা হচ্ছে তারা অপর পক্ষকে বলছে রাষ্ট্রদ্রোহী। মানে দেখেন মাঝামাঝি করে কোনো জায়গা নেই। এখন এইটার অনুসারী যারা আমাদের এই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে, যেটা আমি বুঝতে পারি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, নানান জায়গায় যে কমেন্ট গুলো দেখি এত অসহিষ্ণু, এখন আমার মনে হয় ওরাই সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘিষ্ঠ। এই জায়গায় এখন আমাদেরও কিছু দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্ব, মূলত রাষ্ট্রের তো এই জায়গায় মূল দায়িত্ব নাগরিকদেরকে আপনার এই তার মত প্রকাশের স্বাধীনতাটাকে ধরে রাখা, আবার নাগরিকদেরও বাক সংযমী হতে হবে। এই জায়গায় দুজন আইনজীবী আছেন, তারা ব্যাখ্যা দিবেন আইন কতটা পারমিট করে কতটা করে না। কিন্তু আইন যদিও আপনার অবাধ বা সীমাহীন আমাদেরকে বাক স্বাধীনতার কথা বলে না, কিন্তু তারপরেও আমার মত যেটা অন্যের মতের বা অন্যের উপর আঘাত আনে না, সহিংস করে তোলে না, আমি তো সেই মতটা দিতেই পারি, যেটা আপনার পছন্দ হোক না হোক। কিন্তু দেখা যাচ্ছে এটার জন্য আমি আপনি এই যে আমার এই সাংবাদিক কাজল দেখেন দিনের পর দিন এই সমস্ত কারণে জেলে পড়ে আছে, কেউ কি তার জন্য আমি আপনি কথা বলছি ওইভাবে? আমি বা অজয় দা বলেন বা আমাদের সাংবাদিক সমাজ এই কাজলের পক্ষে কি মানে লড়াইটা করছি? লড়াইটা তো আমরা করছি না। এই সমাজটা ওই যে
সবাই মেনে নিয়েছি, মেনে নিতে নিতে এমন জায়গায় এসে গেছি আমরা এখন যে ওইটাকে স্বাভাবিক ধরে নিয়েছি, না থাক এই জায়গায় আর এই ঝামেলা বাড়িয়ে লাভ কি, কথা বলতে গেলে যদি আবার কোন বিপদ আসে। এইটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কতটা যে আপনার ক্ষতিকর। আমি এখন ধরেন আজকে 2020, 2022, 25 বা 30 সালে তো আমার তো মনে হয় মত প্রকাশের স্বাধীনতার কথাটা জাদুঘরে চলে যাবে, কারণ আমরাও মেনে নিচ্ছি। তো এই এখন আমি বিশ্বাস করি যে এই লড়াই যদি করতে যাই কেউ না কেউ আঘাতপ্রাপ্ত হবে। যেমন এই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, কিন্তু আপনি যদি সমাজ পাল্টাতে যান কারো না কারো অনুভূতিতে আঘাত লাগবে, সেটা মেনে নিতেই হবে। সেই আঘাতের সঙ্গে লড়াই করে আমরা এখন আগাবো কি আগাবো না সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমার মনে হয়েছে। কারণ চুপচাপ বসে লড়াই না করে আগানো যাবে না। সব আমাকে দিয়ে দিবে, আমি রাষ্ট্র আমাকে সব দিয়ে দিবে, সেটা বোধহয় আশা করাও ঠিক না। কারণ রাষ্ট্র আমাকে গত 48 বছর বা 50 বছরে এই জায়গায় এনে ঠেলে দিয়েছে। আজকে আমি টেলিভিশনে কথা বলছি, সবাই বলবেন যে কই আপনার তো কোনো বাধা নাই, আপনি তো ইচ্ছা মতো কথা বলছেন। হ্যাঁ, আমি ইচ্ছা মতো কথা বলতে পারি, আমি এটা বিশ্বাস করি। আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন একটা ধমক বা একটা টেলিফোনে বা কোথাও কেউ বলেনি। আমি আমার মন যা চায়, আমার বিবেক যা বলে আমি তা বলি। কিন্তু পারসেপশনটা তো সমাজে তৈরি হয়ে গেছে, সব বলা যায় না। এই পারসেপশনটা তো বিদ্যমান বিরাজমান, সেইটাও ভাঙতে হবে। এই কারণে আমি বলি কার আঘাত লাগলো কার আঘাত লাগলো না, এই আঘাত পাল্টা আঘাত করেই আমাকে আমার সহিষ্ণু সমাজ তৈরি করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, একটা শব্দ দিয়ে বুঝাই, আমাদের এই সমাজে আমার মনে হয় অসহিষ্ণুদের প্রতিও আমরা অতিমাত্রায় অসহিষ্ণু। একজন অসহিষ্ণুর প্রতিও যে আমাকে একটু সহিষ্ণু আচরণ করতে হবে, সেইটাও আমরা চর্চা করি না। এই জায়গাটা আমার মনে হয় এই প্রভাস আমিন আজকে যে আলোচনাটা আপনি তুলেছেন, এই আলোচনাটা কন্টিনিউ করেন, আরো দীর্ঘ আলোচনা করেন, একটা পর্যায়ে একটা জায়গায় আমাদেরকে আসতে হবে। আমি আপাতত এইটুকুই বললাম। প্রভাস জি, আপনাকে ধন্যবাদ। জনাব ইমতিয়াজ মাহমুদ, আপনি আইন পেশার সাথে যুক্ত এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার মত আপনি তুলে ধরেন। কিন্তু আমি যেটা শুরুতে বলছিলাম যে হয় আমি আপনার পক্ষ, না হয় আপনার শত্রুপক্ষ, মাঝামাঝি কোনো পক্ষ নেই। এমন হতে পারে যে আপনার সাথে আমার অনেক বিষয় মিলল, 10টা বিষয়ের মধ্যে 8টা বিষয় মিলল, 2টা বিষয় মিলল না। যখনই মিলল না তখনই গালিগালাজ অথবা চাপাতি, মানে যার যেটুকু সামর্থ্য। আমার সাহস নাই, আমি আপনাকে গালি দিয়ে শেষ, আর আমার অনেক বেশি সাহস, আমি আপনার বাসার সামনে গিয়ে চাপাতি নিয়ে দাঁড়িয়ে থাকবো। মানে হয় তুমি আমার পক্ষ, না হয় তুমি শত্রুপক্ষ। এই চর্চাটা কিন্তু মানে পিন্টু এবং অজয়দা যেটা শুরু করলেন, এটা কিন্তু আমাদের সমাজে বহুদিন ধরে চলছে। আমাদের সমাজে প্রশ্ন করা, দ্বিমত পোষণ করা, ভিন্নমত পোষণ করা, যে আমি আপনার মতের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমি মানছি না, এটা এই ধারণাটাই যেন আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাচ্ছে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই জনাব ইমতিয়াজ মাহমুদ। আপনি পিন্টু ভাই যেটা বললেন যে উনি যা ইচ্ছা তাই বলতে পারে, ওনাকে এখন পর্যন্ত কেউ বাধা দেয় নাই। আমার অভিজ্ঞতা একটু উল্টা। এই ফেসবুকের একটা পোস্টের জন্য আমি একবার জেলে গিয়ে জেল খেটেছেন, আমি জানি। জি, আমি সেটাই বললাম। এখন আমি রফিকুল ইসলাম স্যারের কথা আসছি, তার আগে আমি লিবার্টি নিয়ে 2টা বাক্য বলবো, পর রফিকুল ইসলাম স্যারের 2টা ঘটনা বলে আমি আবার লিবার্টি প্রসঙ্গে আসবো। হ্যাঁ, লিবার্টি প্রসঙ্গে আমাদের খুব প্রিয় লেখক ওই অজয় দ্বারাও সম্ভবত জানা, যে সকলে জানাতে, রোজা লুক্সেমবার্গ নামে এক জার্মান সোশ্যালিস্ট মহিলা ছিলেন। উনি একটা কথা বলছিলেন, সোভিয়েত ইউনিয়নে যখন বিপ্লব হয়, বিপ্লব হয়তো 1917 সনে, 1928 সনে উনি ছোট একটা বই লেখেন, বুকলেট বলা চলে, বুকলেট, একটা বুকলেট লেখেন সোভিয়েত বিপ্লবের উপর। ওইখানে কোটেশনটা হচ্ছে যে ফ্রিডম ইজ solely and exclusively the freedom of the dissenter, মানে বাক স্বাধীনতা হচ্ছে সেইটা যেখানে যে ডিসেন্ট করে বা যে ভিন্নমত করে সে ইচ্ছা মতো কথা বলতে পারে। তো এটা মানে হচ্ছে যে সমাজে আমি কোটি জনতার বিপক্ষে দাঁড়ায় একা এমন একটা কথা বলতে পারবো যে কথা শুনে কোটি জনতার পিত্তি কি বলে জ্বলে যাবে, তখনই আপনি বলতে পারবেন যে সেখানে বাক স্বাধীনতা আছে। এটা বলে ওই রফিকুল হক সাহেবের কথা বলি। রফিকুল হক সাহেব উনি যখন
অ্যাটর্নি জেনারেল ছিলেন এরশাদের ঠিক পতনের সাথে সাথে তিনি পদত্যাগ করে, তার আগে 8 মাস অ্যাটর্নি জেনারেল ছিল। সেই সময় আমাদের অ্যাটর্নি জেনারেল মানে এই রফিকুল হক সাহেব, ওনার একটা প্র্যাকটিস ছিল। প্র্যাকটিসটা কি, যে আপনাদের সবার মনে আছে ওই যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে প্রিভেন্টিভ ডিটেনশন ছিল, এখন তো আর সেটা নাই। প্রিভেন্টিভ ডিটেনশনের লোকজনদেরকে ইচ্ছা মতো সরকার ধরে নিয়ে যেতে পারতো। তো সেই সময় প্রিভেন্টিভ ডিটেনশনের বিপক্ষে হেভিয়াস কর্পাস রিট হতো, আর এমনি আরেকটা রিভিউ হতো হাইকোর্টে। ওইসব ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশনের মামলাগুলো যখন হাইকোর্টের শুনানির জন্য আসতো, তখন রফিকুল হক সাহেব, তখনকার অ্যাটর্নি জেনারেল, তিনি কোর্টে গিয়ে বলতেন যে এই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নাই, কোনো আপত্তি নাই। অর্থাৎ নীতিগতভাবে তিনি প্রিভেন্টিভ ডিটেনশন জিনিসটা পছন্দ করতেন না, এবং তিনি প্রিভেন্টিভ ডিটেনশন যদি সরকার হাইকোর্ট বাতিল করে দেয়, অর্থাৎ আমাকে যে ধরে নিয়ে গেল হাইকোর্ট যদি ছেড়ে দেয়, উনি সেটা ওনার কোনো আপত্তি নেই, অপোজ করতেন না। এটা অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি কখনো অপোজ করেন। এটা কেন? ওই যে তার প্রিন্সিপাল যেটা, উনি মনে করতেন যে বিনা বিচার একটা লোককে বন্দি করা এই আইন ভালো না। উনি এটার পক্ষে কোনোদিন অ্যাটর্নি জেনারেল হলেও বলেন। ওই প্রফেসর যেটা বলছেন যে প্রফেশনাল ইন্টিগ্রিটি, যে পেশাদারিত্ব মানে কি? পেশাদারিত্ব মানে হচ্ছে যে আমার পেশাগত দায়িত্ব পালনের সাথে আমি আমার ব্যক্তিগত মতামতকে গুলাই ফেলব। আমরা লয়াররা, আরেকজন লয়ার আছেন এখানে, আমরা লয়াররা, প্রেসের লোকজন, আমার ধারণা অনেকটা এটা মানতে হয়। সেটা হচ্ছে কি, যে আমি আমার মতামত দিয়ে, আমার মতামতটাকে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে প্রভাবিত হতে দিব না। আর যেখানে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি মতামত দিব না। এটা কিন্তু একটু যদি আমি আপনাকে মানে হেল্প করি, সেটা যে আমাদের কিন্তু মন্ত্রী এমপিদের শপথ নিতে হয় যে আমি অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো মানে আচরণ বা সিদ্ধান্ত নিব না। এটা কিন্তু অনুরাগ বিরাগের কথাটা বলাই আছে, কিন্তু আমরা এটা আসলে মানে সেটা তো মন্ত্রীদের, প্রেসের লোকজনদেরকে নিতে হয় না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা সবারই একটা ইনহেরেন্ট একটা এরকম একটা শপথ নেওয়া থাকা উচিত যে আমি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। না, সবার ক্ষেত্রে এটা হবে না। যারা মিলিটেন্ট ধরনের, তো তার উপরের নির্দেশ মেনে চলবে সবসময়। যারা প্রফেশনাল, ওদের জন্য এটা প্রযোজ্য। যদি দেখা যায় কি যে আমার কম্প্রোমাইজ করার সুযোগ থাকে, তাহলে ওইখানে আমি মতামত দিব না। রফিকুল হক সাহেবের এই চমৎকার জিনিসটা ছিল, প্রফেশনাল ইন্টিগ্রিটি ছিল, প্রফেশনালিজম ছিল, এবং তিনি তার মতকে কোনো সময় ওই অযৌক্তিক ভাবে করতে দেন নাই, সেটা ছিল। এখন দেশের যে অবস্থা চলে আসছে, এটা তো বলতে হয়। কিন্তু আরেকটা আমার খুব প্রিয় জিনিসের রেফারেন্স দিলেন, 72 সনের সেই সেমিনার। ওই সেমিনারটা একটা ছোট পুস্তিকা আকারে প্রকাশিত আছে, এটা এখনো পাওয়া যায়, এটা আমার কাছে আছে। 72 সনে আমি খুব ছোট ছিলাম, সেই সেমিনারের কথা জানতাম না, পরবর্তীতে পড়েছি। ওই সেমিনারের বক্তারা এবং আরো মানে মূল পেপার যে 4জন না 5জন পড়েছেন, আর যারা আলোচনা করেছেন, ওখানে যেসব কথা বলছেন, আজকে যদি সেই সব কথা কেউ একটা সভায় বসে বলে, সবাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে জেলে যাবে, আমি ফেলতে চাইবে অনেকে, একদম। এখন আমরা তো তাহলে দেখেন যে ওই 72 সনের স্বাধীনতার পর সেই অবস্থা থেকে এখানে আসছে। আবার জ্ঞান তো আমি যেটা জানি যে বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় বঙ্গবন্ধুকে অনেকে তীব্র সমালোচনা করতেন, খবরের কাগজে লিখতেন। এখনো পর্যন্ত আপনি হক কথায় কিছু সময়ের জন্য বন্ধ ছিল, কিন্তু হক কথার বাকি সংখ্যাগুলো এখন পাওয়া যায়। আপনি যদি খুলে পড়েন, এইরকম খবর যদি আজকে কোনো কাগজ লেখে, ওই কাগজের টিকে থাকে, কঠিন হয়ে যেত। এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু নিজের উপরে দায়িত্বটা নিচ্ছে যে আমরা দেশটাকে কোথায় নিয়ে আসছি। এই যে এই মৌলিক একটা জিনিস, যে এই লিবার্টির কথা, যে এই জিনিসটা আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যে মানুষের নিরঙ্কুশ বাক স্বাধীনতা থাকবে এবং সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সীমিত থাকবে। ওই যে কে যেন বলছিলেন কথাটা, যে বাক স্বাধীনতার সীমা পরিসীমা কতটুকু, আমাদের সংবিধানে আর্টিকেল 39-এ উল্লেখ করা আছে শর্ত সাপেক্ষে। নিরঙ্কুশ, না শর্ত সাপেক্ষে না,
এটা ভ্রান্তি। এই ভ্রান্তিটা আমাদের গোটা জাতিকে ঘিরে বসে আছে। ভ্রান্তিটা কি? আমরা মনে করি যে আর্টিকেল 39-এ বাক স্বাধীনতা হচ্ছে শর্ত সাপেক্ষ। না, আর্টিকেল 39-এ যেটা বলা আছে সেটা হচ্ছে আমার বাক স্বাধীনতা গ্যারান্টি সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল, মানে আইন দ্বারা বিধিনিষেধ দেওয়া যাবে, ওগুলোর লিস্টে আছে। তার মানে সীমাটা দেওয়া আছে আইনের উপর, স্বাধীনতার উপর না। আমার স্বাধীনতা নিরঙ্কুশ, কিন্তু আইন যদি এটার উপর সীমা প্রয়োগ করতে যায় বা সীমা আরোপ করতে যায়, তাহলে সেটা প্রথমত আইন দ্বারা হতে হবে, দ্বিতীয়ত সেই আইনটাকে যুক্তিসঙ্গত হতে হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। আশা করি ফিরে এসে ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদের অসমাপ্ত বক্তব্যটা আমরা শুনবো। একটা ছোট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম মত, দ্বিমত, ভিন্নমত। একটি সুস্থ, স্বাভাবিক, ভাইব্রেন্ট সমাজে সবার মত প্রকাশের অধিকার আছে, সেটা আপনার সাথে মিলুক অথবা নাই মিলুক। সেই ধারণাটা আস্তে আস্তে আমরা একটু সংকুচিত করে ফেলেছি মনে হচ্ছে। জনাব ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ, আপনাকে আমি খুবই দুঃখিত, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। আপনি যদি আপনার অসমাপ্ত বক্তব্য শেষ করেন। তো ওইটাই যে আমাদের আর্টিকেল 39-এ রেস্ট্রিকশনটা ইম্পোজ করা আছে পার্লামেন্টের উপর, যে আইন কিভাবে যদি আইন পাস করে, হ্যাঁ, পার্লামেন্ট যদি আইন পাস করে বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেক্ষেত্রে ওই কয়টা বিষয়ের বাইরে যেতে পারবে না, এবং সেই নিয়ন্ত্রণটা হতে হবে রিজনেবল, যুক্তিসঙ্গত বিধি নিষেধাজ্ঞা সাপেক্ষে। সুতরাং ওইটুকুই হচ্ছে সীমা, যে পার্লামেন্ট যুক্তিসঙ্গত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইন দ্বারা। এছাড়া সরকার বাই এক্সারসাইজ অফ এক্সিকিউটিভ অথরিটি আমাকে কোনোভাবে বাধা দিতে পারে না, আমি যা খুশি বলতে। আমাদের সংবিধানে যেটা আছে এটারও ইমপ্রুভ করার সুযোগ আছে, কিন্তু আমার ক্ষুদ্র মতে আমাদের সংবিধানে আর্টিকেল 39-এ যতটুকু বাক স্বাধীনতা আছে সেটা দিয়ে, ওই যে শুরুতে আমি যেটা রোজা লুক্সেমবার্গের কথা বলছিলাম, যে লিবার্টি ইজ এক্সক্লুসিভলি ফর দ্য লিবার্টি অফ দ্য ডিসেন্টার, এই যে ভিন্ন মতের স্বাধীনতা, এটা নিশ্চিত করা সম্ভব যদি আমরা ইন গুড ফেথ, সৎভাবে এবং একটা এটা চর্চা সংবিধানটা প্রয়োগ করি, এবং যদি একটা ফাংশনাল ডেমোক্রেসি থাকে। ওইটা না থাকলে পরে সংবিধানে লিখে রাখলেও কিছু হবে না, কারণ সংবিধানে ওই কার্যকর ডেমোক্রেসি থাকলেই সরকারকে অ্যাকাউন্টেবল করা যায়, কার্যকর গণতন্ত্র না থাকলে তো করা যায় না। কারণ কার্যকর গণতন্ত্র যদি না থাকে তখন কে বলবে? আপনাকে সাপ্লিমেন্ট করব। জি বলুন। আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন আর্টিকেল 39-এর, সেটার সঙ্গে তাহলে আপনার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 কি কন্ট্রাডিক্টরি কি? এটা আমার মতে বৈষম্যপূর্ণ। এর আগে যে আইনটা ছিল সেটাও বৈষম্যপূর্ণ। পুরো আইনটা বৈষম্যপূর্ণ, সাংঘর্ষিক না, কয়েকটা বিধান আছে সাংঘর্ষিক। সেগুলি ধরেন এটা সাংঘর্ষিক যে প্রায় একই রকম আইন ছিল ভারতের, সেখানে ওই ভারতের সুপ্রিম কোর্ট আমাদের তসলিমা নাসরিন একজন পিটিশনার ছিলেন, এক ঝাঁক পিটিশনার, ওদের আবেদনে কয়েকটা অংশ বাতিল করতেছে। আমাদের এখানে এখন 2012 সনে, তো আমাদের এখানে এখন যে আইনটা আছে সেখানে ওই ভারতের সুপ্রিম কোর্ট যে অংশটা বাতিল করছে, ওই তার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু বিধান এখনো আছে। ফলে আমি এটা হচ্ছে আমার মতামত। আমার লার্নেড ফ্রেন্ড আরেকজন আছেন, ওনার ভিন্ন মত থাকতে পারে, যেটি আমি জানবো। আমার মতামত হচ্ছে যে আমাদের এই আইনেরও অনেকগুলি বিধান আছে যেগুলি সাংবিধানিকভাবে অবৈধ হওয়া উচিত। আর সাংবিধানিকভাবে আদালত অবৈধ ঘোষণা করলো কি না করলো, সাধারণ আইনের ক্ষেত্রে যে আমরা গণতন্ত্রের সাথে মিলিয়ে যে আইনের একটা স্ট্যান্ডার্ড যখন দিই, সেই হিসেবেও এগুলো কিন্তু কালাকানুন।
মানে আদালতে যদি বৈধ হয়েও আসে তারপরেও একটা আইন কিন্তু কালাকানুন হিসেবে বিবেচিত হতে পারে। এটা হচ্ছে সেই ধরনের একটা আইন। এটাই হচ্ছে আমার এখনকার মতো একটু পরে যদি জি জি জনাব ইমতিয়াজ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান আপনি আছেন আমাদের সাথে, এবং ব্যারিস্টার রফিকুল হকের স্মৃতি যেমন ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ বললেন, আমার ধারণা আপনার স্মৃতি আরও অনেক বেশি। আপনার কাছ থেকে সেটা তো শুনবই, সাথে এটাও শুনতে চাই যে ব্যারিস্টার রফিকুল হক যেই শক্তি পেতেন, মানে তার সেই শক্তির উৎস কোথায়, যে তিনি চাইলেই সরকারের ভুল ধরতে পারতেন, বিরোধী দলের ভুল ধরতে পারতেন, সবাইকে বলতে পারতেন, সেই শক্তির উৎসটা আসলে কোথায় ছিল? ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত যারা আলোচনা করলেন সবার আলোচনায় আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। ইমতিয়াজ ভাই প্রফেশনাল, আমার সিনিয়র ভাই, ওনার বক্তৃতাও শুনছিলাম। ওনার সাথে দ্বিমত পোষণ করার খুব একটা কিছু আমি খুঁজে পাই না, সাপ্লিমেন্ট করা ছাড়া। আর অন্যদিকে দুই সাংবাদিক বড় ভাই, তারাও খুব চমৎকার করে বলেছেন। আমি প্রথমে ইমতিয়াজ ভাইয়ের সাথে একটু অ্যাড করে একটা কথা বলতে চাই, যে উনি তো লুক্সেমবার্গের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ফ্রিডম অফ দ্য ডিসেন্টার, যে স্বাধীনতার 48 বছর পরে আমাদের সুপ্রিম কোর্টের অবস্থা হয়ে গেছে, সেখানে কেউ ডিসেন্ডিং, এখানে আপনি মনে করতে পারেন যে ডিসেন্টারের সমস্যা কোথায়, মানে কোথায় স্বাধীনতা চলে গেছে। যেখানে জাজমেন্ট দেওয়ার সময়, যেমন আগের যে চিফ জাস্টিস একদিন ওপেন করে বলেছিলেন, যিনি পদত্যাগ করে চলে গেলেন, উনি ওপেন করে বলেছিলেন যে আমাদের এমন একটা সফলতা যে আমাদের এখানে ডিসেন্ডিং ওপিনিয়ন হয় না। এটা কিন্তু কোনো গর্বের বিষয় নয় যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ডিসেন্ডিং ওপিনিয়ন হবে না কেন, অবশ্যই ডিসেন্ডিং। আমাকে কি শোনা যাচ্ছে? জি 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 শুনতে পাচ্ছি। জি, সুপ্রিম কোর্টে আমাদের স্বাধীনতার অবস্থা, মত প্রকাশের অবস্থা এতই শোচনীয় যে আমরা ডিসেন্ডিং জাজমেন্ট আমাদের কম হয়, এবং গর্ব করে বলা হয় যে আমাদের এখন ডিসেন্ডিং জাজমেন্ট হয় না। এভাবেই আমরা আসলে এই দিন দিন আমাদের মত প্রকাশের স্বাধীনতা বা ভিন্ন মত, আমি মত দ্বিমতের চেয়ে ভিন্ন মতটাকে আমি তৃতীয় মত হিসেবে আখ্যায়িত করতে চাই, যেহেতু আজকের শিরোনাম হচ্ছে মত দ্বিমত ভিন্ন মত। আমি ভিন্ন মতটাকে আমি ধরে নিয়েছি যেন তৃতীয় মত হিসাবে ধরে নিয়েছি। তো এই জন্য দেখা যায় যে এই স্বাধীনভাবে চিন্তা করার, স্বাধীনভাবে কথা বলার, স্বাধীন একটা মতবাদ দেওয়ার কেন জানি আমাদের সেই এখন ইচ্ছেই হয় না। কি কারণ আপনারা অনেক আগে বিশ্লেষণ করেছেন, বা সেই কারণে আমি ঝুঁকতে চাই না। তো সেই প্রথম এটাই বলতে চাইলাম যে আমাদের ডিসেন্টিং ওপিনিয়নও কমে গেছে, এবং কদিন আগে ইন্ডিয়াতে একটা সেমিনার হয়েছে যে জাস্টিস নারিমান ডিসেন্ডিং ওপিনিয়ন উপরে বক্তৃতা করেছেন, যে কেন জাজমেন্ট, ডিসেন্ডিং জাজমেন্টের শক্তি কত। যে আমরা যেখানে ওই যে ল স্পিক্স ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার অ্যান্ড পিস, এই যে কথাটা আমরা বলি, এটাও কিন্তু একটা ডিসেন্ডিং ওপিনিয়ন ছিল, যে আইন, যুদ্ধ এবং শান্তি এক কথাই বলে, এটা একটা ডিসেন্ডিং ওপিনিয়ন ছিল। সেইটাই কিন্তু পরবর্তীতে মেজরিটি ওপিনিয়ন হয়ে মানবাধিকারের, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই জাজমেন্টটাই কিন্তু পাথেয় হয়ে আছে। এভাবে এখন যেই যেই প্রশ্নটা করেছেন যে রফিকুল হকের ডিসেন্ডিং ওপিনিয়ন দেয়ার এই সাহসের উৎসটা কোথায়? জি, আমার কাছে উৎসটা কোথায়, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সবার প্রাপ্তি যোগের ইচ্ছা খুব বেশি, আমরা সবাই কিছু পেতে চাই। 90 এর পরে হয়েছে যে 90 এর পরে আমাদের প্রাপ্তি যোগ করতে গেলে কোনো দলের সাথে একীভূত না হলে আমাদের প্রাপ্তি যোগটা কম হবে। এইটা মনে হয় আমার কাছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সবাই ডিসএগ্রি করতে পারেন। রফিকুল হকের ক্ষেত্রে যেহেতু ওনার কিছু প্রাপ্তি যোগ ছিল না, উনি চাইতেন না যে সরকার আমাকে মন্ত্রী বানান, উনি চাইতেন না যে সরকার আমাকে এটা নিয়ে ভাবা করুক, এটা উনি চাইতেন। উনি ওনার সাক্ষাৎকারে আমি দেখেছি, কতগুলো ইন্টারভিউ যেটা বিভিন্ন টিভিতে আছে, সেখানে আমি দেখেছি উনি বলেছেন যে আমার এই জীবনে সমাজ সেবা করা, এটাই আমার এখন কাজ, আমি কখনো রাজনৈতিক কিছু আমি চাই না। তো এটা হয়তো একটা কারণ হতে পারে যে যেহেতু আমার রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, আমি কিছু হতে চাই না, সেক্ষেত্রে আমি যেটা ভালো বুঝি সেটাই বললাম। আর অন্যদিকে রফিকুল হকের যে একটা বৈশিষ্ট্য ছিল, যেটা পিন্টু ভাই বলেছেন, যে উনি কিন্তু যে কথা বলতে পারতেন আপনারা আমরা সবাই পারবো না, সব সিনিয়র অ্যাডভোকেটরা সেটা পারবেন না। এটা উনি একটা অনন্য একটা ব্যক্তিত্ব। উনি হয়তো ওনার জুনিয়ররা ছিলেন চিফ জাস্টিস, এটাও হয়তো কারণ, বা ওনার একটু এরকম কথাবার্তা বলার অভ্যাসটা এরকম ছিল, উনি তির্যক ভাবে কথা বলতেন। উনি কোর্টে অনেক সময় অনেক তির্যক ভাবে কথা বলতেন। উনি সুপ্রিম কোর্টে দেখা গেছে যে
ওনাকে কোনো কথা বললে উনি রিটর্ট করতেন, এটা সবাই ওনাকে মেনে নিয়েছিলেন। এই জন্য যে পিন্টু ভাই যেটা বলেছেন যে ওনার ক্ষেত্রে কন্টিনিউটি হয়নি, যে ওনাকে সবাই মেনে নিয়েছে আর একটা ফাদার ফিগারে চলে গিয়েছিলেন। এটা অনেক সময় তো কোর্টে যেটা হয় যে সবাই যখন সবাইকে চিনে, এই কারণে কিন্তু অনেক সময় ট্রিটমেন্টের একটু একটা পরিবর্তন আসে। আর ওনার মানে আন্তরিকতার বিষয়টা নিয়ে কারো কোনো সেখানে কোনো সন্দেহ ছিল না। আর অজয়দা যেটা বলেছিলেন যে উনি কিন্তু আসলে 90-এর পরই আবির্ভূত, অতএব ওনাকে প্রি 90 আমরা আর ভাবতেই চাই না, দেখতেই চাই না। সেখানে 90-তে উনি যখন কি ছিলেন, কি বলে যে অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেখানে উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় উনি কিন্তু সরকারি কোষাগার থেকে কোনো টাকা নেননি। এটাও কিন্তু একটা উদারতা, যে উনি কিন্তু উনি বলেছেন, আজকেও আমি শুনলাম যে আমি 1 টাকা নিতাম, একটা মার্ক অফ রেসপেক্ট, যে এই জন্য উনি কিন্তু 9 মাস না 8 মাস ছিলেন, উনি কিন্তু টাকা নেননি। তো এটাও ওনার একটা অন্যরকম বৈশিষ্ট্য যে না, উনি সরকারি কোষাগার থেকে টাকা নেননি। বা তাছাড়া উনি ওনার সাক্ষাৎকারে দেখেছি, বা আমি আজমল হোসেন কিউসি জুনিয়র, আর উনি হচ্ছেন রফিকুল হক এবং আজমল হোসেন কিউসি একই রুমে বসেন, আমি জানি যে কারণে ওরা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য। হ্যাঁ, সেই কারণে আমি বুঝেছি আমরা আপনার একসাথে কাছে। খুব জি, আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছি, এবং উনি আমরাও অনেক মামলায় ওনাকে সিনিয়র নিয়োগ করেছি, আমাদেরকে খুব আদর করতেন। দুপুরে দেখা যেত যে আমরা প্রায় লাঞ্চ করতে উনি নিয়ে গেছেন সুন গার্ডেনে, তখন সুন গার্ডেন ছিল অন্য এক জায়গায়, আমরা দুপুরে লাঞ্চ করে চলে আসতাম। আবার এসে উনি এত পাংচুয়াল ছিলেন যে উনি ঠিকই কিন্তু টাইম মতো চলে আসবেন যেখানেই থাকবেন, এবং এতখানি কমিটেড ছিলেন, এতখানি কমিটেড প্রফেশনাল কিন্তু লয়ারদের মধ্যে খুবই কম, এতখানি কমিটেড প্রফেশনাল, এবং তার ক্লায়েন্টের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন, জি, উনি সর্বোচ্চ আইনি পরিশ্রম উনি করবেন। তো এখানে আমি যে কথাটা বলতে চাই যে যদি আমাদের বর্তমানে আমি শুধু লয়ারদের কথাই বলবো, আমাদের লয়ারদের মধ্যে যদি প্রাপ্তি যোগের ইচ্ছাটা কমে, এবং আমরা যদি সত্যিকার অর্থেই চাই যে জাতির বিবেক হতে চাই, তাইলে আমার মনে হয় রফিকুল হকের আদর্শ এখনো কেউ বাস্তবায়ন করতে পারে না, সাহসের দিকটা। জি, এই প্রাপ্তি যোগটাই বোধহয় আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে নিয়ে যাচ্ছে। জি, আপনাকে বলি আমি আপাতত জি, শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম মত, দ্বিমত, ভিন্নমত, মানে একটি সমাজের, চলমান সমাজের, ভাইব্রেন্ট সমাজের প্রশ্ন করার অধিকার, মত প্রকাশের অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার, তাদের দ্বিমত করার অধিকার সবগুলোই আছে। কিন্তু কেন সেটা জানি না, কেন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। আমি অজয় দাশগুপ্তর কাছে জানতে চাই, আমি ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদের অভিজ্ঞতাটা আমলে নিয়েও বলতে চাই। উনি বলছেন যে ওনার মত প্রকাশের স্বাধীনতা, মানে মত প্রকাশ করতে গিয়ে উনি কারাগারে যেতে হয়েছে না। কিন্তু আমি যদি জায়েদুল হাসান পিন্টুর সাথে একটু একমত পোষণ করে আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি এক টেলিভিশনে চাকরি করি, টকশো করি এবং লেখালেখিও করি, এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি পিন্টুর সাথে আমি একমত যে আমাকে কখনো আমার লেখালেখি বা আমার টেলিভিশন টকশো কোনো কারণেই কখনো আমার ভিন্নমত প্রকাশে কোনো অসুবিধা এখন পর্যন্ত পোহায়নি। আমি কিন্তু শুরুতে বলেছি যে ইমতিয়াজ মাহমুদের অভিজ্ঞতাটা আমলে নিয়ে বলতে চাই। তাহলে এই যে পারসেপশনটা তৈরি হলো যে মত প্রকাশের অধিকার নাই, মত প্রকাশের অধিকার নাই, সেটা কোত্থেকে আসলো? মানে আমি বলতে চাইলে পিন্টুকে যদি বাধা না দেয়, আমাকে যদি বাধা না দেয়, বা আপনাকে দিয়েছে কিনা আমি জানি না, তাহলে পারসেপশনটা তৈরি কিভাবে হলো আমাদের এই সমাজে কথা বলার অধিকার নেই? জনাব অজয় দাশগুপ্ত। আমি 72-এ একটা পত্রিকা, ছাত্রদের পত্রিকা জয়ধ্বনি, এটা সম্পাদক ছিলাম। বেশ চলতো, কিন্তু তখনকার সময় 72-এ 20-25 হাজার ছাপাতাম আমরা, এবং প্রায় সব স্কুল কলেজে, মানে তখনকার সময়। ওই সময় আবার জাসদের প্রতিষ্ঠা, এবং আমি বেশ ছাত্র ইউনিয়ন জাসদের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক, মানে জাসদ যথেষ্ট অসহিষ্ণু ছিল আসলে, জাসদ এবং তাদের ছাত্র। তো ওই চিঠি লিখতো আর কি ওরা। একবার লিখছিল, এই চাঁদপুরে একটা সিনেমা হল ছিল, অলকা হল বোধহয়, এরকম। আমাকে লিখছিল গালি দিয়ে আর কি, যে আমাকে ওই সিনেমা হলে রশিতে ঝুলায় রাখবে, সিনেমা হলের সামনে লাইট পোস্ট। যাই হোক, এটা হলো ছাত্রদের ধরেন এক ধরনের, মানে। কিন্তু আমার নিজে যেটা বললেন যে একদল বাকশাল যখন হলো,
তখন এই যে 4টা পত্রিকা রেখে বন্ধ করে দেওয়া হলো। যদিও জিয়াউর রহমান ক্রেডিট দাবি করে যে সংবাদপত্রের স্বাধীনতা উনি ফিরিয়ে দিয়েছেন, আসলে কিন্তু এটা মোস্তাকের সময়, মোস্তাক যে 82 দিন ক্ষমতায় ছিল তার মাঝামাঝি ওই 17 সেপ্টেম্বর উনি, হ্যাঁ, এটা কিন্তু জিয়াউর রহমান করেন নাই আর কি। অথচ ক্রেডিট দাবি, যাই হোক সেটা। এইটা কিন্তু সামরিক শাসনের সময় এই জায়গাগুলো এখনকার প্রজন্ম তো এটা ভাবতে পারবে না যে আর্মির ওই যে বললো না যে মেজর কে দেখে বিচারকের হাঁটু কাঁপে। 80-র দশকের না 70-এর দশকের মাঝামাঝি যখন সামরিক শাসন হলো, আর্মির লোকেরা কিন্তু রাতে গিয়ে প্লেট দেখতো, তখন তো প্লেট করা হতো, যে ওইটা কি কি আছে সেটা দেখে তারা অ্যাপ্রুভ করলে তারপরে ছাপা হতো। আমার একটু গরম পানি। আবার এর সাথে আমার মনে আছে আমি যখন সংবাদে কাজ করি, এক ব্রিগেডিয়ার আসলেন, তো সবাই তো খুব ভয় পেয়ে গেছে, ব্রিগেডিয়ার পত্রিকা অফিসে কি করে ঢুকলো, এবং মানে নিশ্চয়ই কিছু একটা গুরুতর। ঘটনাটা ছিল উল্টা। উনি বলছিলেন প্রেসিডেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা নিয়ে বসেন তখন একটা পত্রিকায় দেখতে চান সংবাদ, যে এটা নিরপেক্ষ ওনার বিবেচনায়। এবং আমার নিজেরই মনে আছে যে যখন এই অক্টোবর 90-তে এরশাদ বিরোধী আন্দোলনের নবপর্যায় শুরু হলো, এই বায়তুল মোকাররমে ওই যে জিহাদ যেদিন মারা গেল 10 অক্টোবর থেকে, 10 অক্টোবর থেকে ওই জিহাদ মারা গেল, রাতে সংবাদে রিপোর্টার লিখছিল 6 জন মারা গেছে। আহমদুল কবির সাহেব আমাকে বললেন, আমি তখন ডেস্কে, যে এটা পড়ে শোনাও কি লিখছে। তা আমি পড়ে শোনালাম, নাম আছে একটা, বলে যে তাহলে একজনের মৃত্যুর খবরই যাবে, 6 জনেরটা যাবে না। আর একটা খবর মনে আছে, তখন ঢোলকল মিলেনি, ওনার নিজের এলাকা নরসিংদী থেকে রিপোর্টার খবর পাঠালো যে 23 জন মারা গেছে ঢোলকলমি পোকার আক্রমণে, ওনার নিজের জেলা কিন্তু এটা। তো উনি আমাকে বললেন যে পড়ে শোনাও। তা আমি বললাম 23 জন, নাম নাই একজনেরও। বলে যে ওই রিপোর্টারকে বলো, আমার নামটা মনে আছে, হান্নানকে বলো যে নাম সংগ্রহ করতে। হান্নান তো আর 3-4 দিন ঘুরেও একটা নামও সংগ্রহ করতে পারে নাই। তো বললেন যে ওই রিপোর্ট যাবে না। এটা কিন্তু হচ্ছে পত্রিকার নিজস্ব একটা, যে আহমদুল কবির সাহেব 2টা ঘটনাই আমি বললাম আর কি, যে যাবে না। এবং উনি সম্পাদক, অফিসে রেগুলার আসতেন তা না, কিন্তু জরুরি কোনো ইস্যু হলে বলতেন যে পড়ে শোনাও, এবং পড়ে শোনালে উনি মানে কোনো ভুল তথ্য যেন না যায়। এবং সেই কারণে কিন্তু এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সংবাদ তার ঘোরতর বিরুদ্ধে, কিন্তু এরশাদ সাহেব বিশ্বাস করতেন যে সংবাদ যা লেখে এখানে কোনো ভুল নেই, গরমিল নেই, এখানে ভুল নেই আর কি। এটা নিশ্চয় আরো অনেক, কিন্তু আমার ধারণা এই যে সামরিক শাসনের সময় একেবারেই মানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেইটা যখন আমরা রিয়াল গণতন্ত্র চর্চা বলি, আমার মনে আছে আপনাদের এই তারকালোক নিশ্চয়ই মনে আছে, তারকালোকে আমি একটা লেখা, একটা কলাম নিয়ে হয়তো লিখেছি বেশ অনেকদিন আর কি, মূলত অর্থনীতি রাজনীতি মিলে আর কি। গ্রিন রোডে অফিস ছিল তারকালোকে, হ্যাঁ, না ওই যে প্রথমে কাটাবন ছিল, কাটাবনে ছিল অফিসটা। এটা একটু বয়স্ক লোকরা বলতে হবে এসব কথা। গ্রিন রোডে অনেক পরে গেছে, গ্রিন রোডে পরে। জি, নাইম ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, বুঝতে পেরেছি আমরা। জি হ্যাঁ, সেই কাটাবনের ওখানে তখন ওই দেখা গেল যে ওই যে 19 নভেম্বরের 3 জোটের রূপরেখা, হ্যাঁ, এবং দেখা গেল যে বিএনপি ক্ষমতায় আসার পরে প্রথমেই কিন্তু কোপ পড়লো 3 জোটের রূপরেখার উপর, যে এইটা আর কোনোভাবেই অনুসরণ করা যাবে না। এবং আমার মনে আছে যে ওই সম্পাদক সাহেব উনি আমাকে খুব উৎসাহিত করলেন যে আপনি যদি একটু লেখালেখি করেন। কিন্তু আবার অন্যদিকে দেখেন, পার্লামেন্টে কিন্তু তখন একটা ছিল, তখন বিশেষ করে এই যে এই রাজ্জাক সাহেব খুলনার, উনি যখন ডেপুটি স্পিকার ছিলেন প্রথমে, উনি যখন স্পিকারের দায়িত্ব পালন করতেন, অনেক বেশি কিন্তু মত প্রকাশের সুযোগগুলো উভয় পক্ষকে স্পেস পাওয়া যেত। কিন্তু আব্দুর রহমান বিশ্বাস যখন বসতেন তখন সেই স্পেসটা পাওয়া যেত না, এবং সম্ভবত সেই কারণেই দেখেন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়ে গেছে। যে স্পেসটা জি এখন আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকেই কিন্তু ধারাবাহিকতা আসছে, এবং একটা পর্যায়ে যখন এসে উইনার্স টেকস অল পাওয়ারের যখন প্রশ্নটা আসলো, যে ধরেন এটা ভারতেও এক ধরনের আছে, যে যখন এই আপনি যে শুরুতেই বললেন, আপনি এই যে ভারতে যখন মোদী সাহেব প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন তখন তো 30% আশপাশে ভোট পেয়েছিলেন, কোয়ালিশন করে আসতে হলো।
কিংবা এর আগে কংগ্রেস মনমোহন সিং এর কোয়ালিশন সরকার ছিল, এই যে 25-26টা রাজ্যে রাজ্যপাল সবই কিন্তু কংগ্রেসের, অথচ তার সরকারের টিকে থাকার জন্য বিরোধীদের এমপিদের উপরে অন্য সহযোগী দলের উপরে নির্ভর করতে হয়। তাদের কাউকে কিন্তু রাজ্যপালের পদ দিতেন না, তাদের কাউকে কিন্তু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ দিতেন হয়। আর আমাদের দেশে এই যে ইউনিয়ন গ্রামের বাজারের হাসপাতালে যদি থাকে, সেইখানে সামনের ওষুধের দোকানটা কে হবে? বাস স্ট্যান্ডের কমিশন পাবে 1 টাকা 20 টাকার টিকিটে হয়তো 1 টাকা কমিশন পাবে, সেই বাস স্ট্যান্ডের কমিশনের জন্য কাউন্টারে কে বসবে থেকে শুরু করে স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে কে বসবে, হাট বাজারের এই যদি তোলার সিস্টেম কোথাও থাকে সেইটাকে কালেক্ট করবে, খেয়া নৌকার ইজারা কে পাবে। আমি একবার শুনেছিলাম এই রাজবাড়ির জেলা গোয়ালন্দর ওখানে যে ঘাটটা আরিচা গোয়ালন্দ ঘাট, এইটা লঞ্চের টাকাটা ডিসি কালেক্ট করতো ডিসির খরচের জন্য। হাওয়া বন্ধ দেখে পাঠানো হলো ডিসি কে যে আপনি 30 লাখ টাকা ঘাটের ডাক হয় আর আপনি শো করছেন, সেটা নিয়ে নিচ্ছেন, আগামী বছর থেকে এই ডাক আর আপনি পাবেন না, এটা হাওয়া ভবন ডিসাইড করে দেবে কে পাবে। অর্থাৎ এখন তো ধরেন আরো অন্য অনেকগুলো আছে, উইনার্স টেকস অল ইন এভরি স্ফিয়ার ইন দ্য সোসাইটি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জায়গা। এখন কি ভাবতে পারেন এরশাদের সময় জিলুর এত বিরুদ্ধে সমাজ, সিভিল সোসাইটির বিরুদ্ধে, জিলুর রহমান সিদ্দিকী সাহেব এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভাবা যাবে এখন? কিংবা আজাদ রহমান সাহেব শিল্পকলা একাডেমির ডিজি, বা এই জাতীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে এটা কি এখনকার সময় বা এই যে 91-এর পর থেকে কি আমরা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, আপনারা যেগুলো আপনি শুরুতে বলছিলেন যে কয়েকজন ব্যক্তি ছিল যাদেরকে মনে হতো যে হ্যাঁ ওনারা এই অনেকের কাছে আলাদা গ্রহণযোগ্য, এখন এই অবস্থাটা নাই, এবং এইটার দ্বারা কিন্তু আমাদের গোটা সমাজই প্রভাবিত। এবং তখনও মনে হয় যে সেটা টেলিভিশনে আমরা যতই বলি যে সবাই সবকিছু বলে, ব্যক্তিগত আক্রমণও করে অনেকে। আমাকে যেমন একজনে একটা ডাইরেক্ট টক শোতে বলেছিল যে ও একটা ভারতের প্রসঙ্গ আসছিল, তো সরাসরি বলে বসলো যে অজয়দার কাছে তো এটা নিয়ে প্রশ্ন করে লাভ নেই, কারণ উনি তো ভারতের পক্ষেই বলবেন আর কি। আমার আলোচনা শুরুর আগেই আমার হয়ে জাজমেন্ট দিয়ে দিল আর কি। আমার মনে হয় যে এই জায়গাগুলো স্পেসটা আমরা সবাই নিজেরা নিজেদের পরিসরটা ভাগ করে নিয়েছি, এবং আমাদের বাইরে যারা আছে তারা ওইটার দ্বারাই প্রভাবিত হয়, যে গণমাধ্যমে হোক, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে হোক, উপাচার্য পদে হোক, হ্যাঁ। এবং এই যে ধরেন ভাইস চ্যান্সেলর যখন এই 90-এর পর থেকে রাতের বেলা কিন্তু ভাইস চ্যান্সেলর সম্মানিত শিক্ষক, কিন্তু উনি পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। ওই আগের রাতেই কিন্তু উনি যখনই অর্ডারটা হলো সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে দায়িত্ব বুঝে নিলেন, এবং দায়িত্ব বুঝে নেওয়ারও কোনো দরকার নাই। যে ভিসি পদে ছিলেন উনি উপস্থিত না থাকলেও কিন্তু উনি আমি দায়িত্ব বুঝিয়ে পাইলাম বলে কাজ শুরু করে। সব জায়গায় এটা হয় জনমনে আমার ধারণা যে এই জায়গাগুলো হয়েছে। এখন যদি ধরেন 6 বার সুপ্রিম কোর্টে শামসুল হক চৌধুরী সাহেব সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হয়েছে, এখন কি এটা ভাবা যাবে? এমনকি যে দলের যিনি নির্বাচিত হন সেই দলের লোকও একজনকে 6 বার নমিনেশন দিবে না, যে তাইলে বোধহয় বেশি পপুলার সে হয়ে যাবে, তার একটা আলাদা অথরিটি, আলাদা পাওয়ার সেন্টার যারাই যাবে, কাজেই দূরে সরিয়ে রাখা। আমার মনে হয় যে এইভাবেই হয়েছে, কিন্তু এটা কাটাইয়া ওঠার কিন্তু জায়গাগুলো এই জায়গাটাই রাজনৈতিক পরিসরে যতটা, তার চেয়ে অনেক বেশি হচ্ছে গণমাধ্যম পরিসরে, তার চেয়ে হচ্ছে আদালতের পরিসরে, শিক্ষাঙ্গনের পরিসরে। যদি আমরা যে এটাই বাস্তবতা না, এবং বিশেষ করে আমার মনে হয় যে মার্শাল ল লিগ্যাসি গুলো কিন্তু আমাদের পর্যালোচনার সময় এসেছে, অনেক কিছু ওই সময় হয়েছে যার হাত থেকে আমরা বের হওয়ার চেষ্টা খুব একটা করছি বলে মনে হয়। জি জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অতিথিদের কাছ থেকে সবার কাছ থেকে অল্প অল্প করে শুনতে চাই। আমি শুরুতে বলেছিলাম নাঈমুল ইসলাম খান যুক্ত হবেন, তিনি যুক্ত হয়েছেন। আমরা তার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। এখন জাহিদুল হাসান পিন্টুর কাছে আমার একটা ছোট্ট জানার, এবিএম সিদ্দিকুর রহমান বলছিলেন যে এই যে রফিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল হকের যে শক্তির বা সত্য বলার সাহস, উৎসটা কোথায়? উনি বলেছেন যে ওনার প্রাপ্তিযোগের কোনো আকাঙ্ক্ষা ছিল না। আপনি কি একমত যে প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা বা এইটাই কি আমাদের সব গড়বড় করে দিচ্ছে? এটা তো একটা বড় কারণ। আমরা কেউ ক্যাশ বা কেউ কাইন্ড নানান ভাবে প্রাইস পোস্টিং বলেন, যেভাবেই বলেন, প্রাপ্তির চেষ্টা করি। কিন্তু তার বাইরেও আপনার রফিকুল হকের একটু সুবিধা ছিলেন, তো উনি তো সিনিয়র সিটিজেন, হ্যাঁ, উনি বলতে পারতেন। কিন্তু আমরা অনেকেই, এই যে আমি যেমন বললাম, আমি বলে যাই, কি হয় না হয় আগে পিছিয়ে চিন্তা করি না। কিন্তু সমাজে তো এটা বিদ্যমান যে চাইলে অনেকে বলতে পারে না। কেন পারে না সেই জায়গাটাই তো আমি এই দেখি যে রাষ্ট্র তার উপর যে খড়গটা চালায়, এটা তো ফ্যাক্ট। এই যে ইমতিয়াজ ভাই বলছিলেন এই ফেসবুকে পোস্ট দিয়ে জেল খেটেছেন, আপনি বলেন তো একটা রাষ্ট্র কোন পর্যায়ে গেলে না ফেসবুকের পোস্টের জন্য জেলখানায় পাঠিয়ে দিতে হবে? অথবা আমি আপনাকে গালি দিলাম, ধরেন গালি দিলাম, খুব বাজে গালি দিলাম, গালির জন্য আপনাকে কারাদণ্ড দিবেন? আপনি আমাকে জরিমানা করতে পারেন, অর্থদণ্ড দিতে পারেন, অন্যভাবে জরিমানা করতে পারেন। আমার মুখের কথার জন্য আপনি আমাকে কিন্তু কারাদণ্ড দিয়ে দিচ্ছেন। এই যে এই আমরা দিনের পর দিন তো নিয়ে এসেছি। এই যে ইমতিয়াজ ভাই যে উদাহরণটা আনলেন না, যে ভারতের তথ্য প্রযুক্তি আইনটা যেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিল, ভারতের একই সময়ের ঘটনা যদি বাংলাদেশে চিন্তা করেন, দেখবেন ভারতের সুপ্রিম কোর্টে 2012 সালে আইনটা বাতিল করলো, মানে চ্যালেঞ্জ হলো। তখনও কিন্তু বিচারপতিদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই আইনের অপপ্রয়োগ হবে না, যেটা সরকারগুলো বলে। ভারতের বিচারকরা তখন বলেছিল যে সরকার আসবে, সরকার যাবে, এই 66 এ ধারা তো থেকে যাবে, কোন সরকার এসে অপপ্রয়োগ করতেই পারে ভবিষ্যতের সরকার, সো এই ধারা থাকবে না, বাতিল করে দিলেন। ওই একই সময় আপনি চিন্তা করেন, আমাদের তখন ছিল আইসিটি অ্যাক্ট। আইসিটি অ্যাক্টে আমাদের ছিল যে 57 ধারা বিখ্যাত 10 বছরের কারাদণ্ডটাকে অধ্যাদেশ দিয়ে আমাকে 14 বছর করতে হলো কেন? কি এমন ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছিল যে তথ্য প্রযুক্তি আইনে যে আমার সর্বোচ্চ সাজা 10 বছর, সেটাকে 14 বছর করতে হয়েছে? একটা ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনাটা হলো হেফাজত ইসলাম দাবি জানিয়েছে। এই যে আমরা নত হলাম, অধ্যাদেশ দিয়ে কিন্তু আমরা আইনটা চেঞ্জ করে দিলাম। পরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওই ধারাগুলি নানান ভাবে বিন্যস্ত করেছি। যে দেখেন আমরা আগালাম না পিছালাম, ভারতে বাতিল করলো, আমরা আরো কঠিন করলাম আইনটা, তাই তো? এইতে যে আস্কারা, আমি শুরুতে যেটা বললাম, আমরা আস্কারা দেই, পৃষ্ঠপোষকতা করি, আমরা ধর্মান্ধদেরও পৃষ্ঠপোষকতা করি, আমরা যিনি বাক স্বাধীনতার চর্চা করতে চান তার উপর কোনো না কোনো ভাবে খড়গ নামিয়ে দিই। চেপে ধরি। জি জি পিন্টু, এই জায়গা এখন এই যে আমি শুরুতে যেটা বললাম যে ধর্মনীয় কথা, আপনি যখন কথাই বলতে পারবেন না ধর্ম নিয়ে কথা বলতে গেলে, এই যে একটা চরম জায়গায় চলে যায়। এই লড়াইটা কোথায়? বিজ্ঞান মনস্কতার সঙ্গে ধর্মান্ধতার, যুক্তিবাদীদের সঙ্গে বা কুসংস্কারের বা জ্ঞান অজ্ঞানের, সচেতন অসচেতনের সঙ্গে এই যে লড়াইটা, এই লড়াইটায় আমরা সামিল হচ্ছি না। আমরা মিডিয়া, আমরা গণমাধ্যম কিন্তু হচ্ছি না। যতই বলেন, আমার পেশাজীবীরা হচ্ছে না, আমার শিক্ষকরা হচ্ছে না, আমার আইনজীবীরা হচ্ছে না। পিন্টু, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় খুব কম, আমি অন্য অতিথিদের বক্তব্য অল্প অল্প করে শুনতে চাই। লাইন বলে নিই, একটা লাইন, যে এইটারই, এই যে আমরা সবাই নির্লিপ্ত হয়ে আছি, এই নির্লিপ্ততার ফলই আমরা ভোগ করছি। আমি মনে করি এই লড়াইটা চালাতে হবে, যে লড়াইটা কারো না কারো অনুভূতিতে আঘাত আসবে, সেটা জেনে আমাকে সমাজ বদলাতে হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ, একদম ছোট্ট করে একটু শুনবো। আমি একটা ছোট্ট নিজের অভিজ্ঞতা বলি। কোটা সংস্কার আন্দোলনে আমি আন্দোলনের বিপক্ষে ছিলাম নৈতিকভাবে, কিন্তু যখন কোটা সংস্কার আন্দোলনের উপর পুলিশ হামলা চালালো বা ছাত্রলীগ হামলা চালালো, তখন আমি হামলার নিন্দা করেছি। তখন অনেকে বুঝতেই পারেননি যে আমাকে বলছেন যে আপনি তো আন্দোলনের বিপক্ষে ছিলেন, তাহলে এখন হামলার বিপক্ষে কথা বলছেন কেন? মানে বিপক্ষের পক্ষেও যে দাঁড়ানো সম্ভব, সেই ধারণাটি আসলে আমি অনেককে বোঝাতেই পারিনি। আমি একটু ছোট্ট করে শুনবো, সময় নেই, কিন্তু এটা নিয়ে আসলে লম্বা আলোচনা করা দরকার। জনাব ইমতিয়াজ মাহমুদ।
আমি ওই রফিকুল হকের শক্তির উৎস প্রসঙ্গে বলেই এটা বলতে চাই আপনাকে। রফিকুল হকের শক্তির উৎস কি? রফিকুল হকের একটা রাজনৈতিক মতামতটা কি দেখেন। রফিকুল হক আওয়ামী লীগ বিএনপি করতেন না, কিন্তু উনি ছাত্র জীবনে ওই কলকাতার ইসলামিয়া কলেজের জিএস ছিলেন, ওই কংগ্রেস থেকে নমিনেটেড হয়ে। ওনার রাজনৈতিক মতামতটা ছিল অনেকটা যে মৌলানা আজাদ টাজাদ আছে না, ওই ভারতে মুসলিম কিন্তু কংগ্রেস, ওই 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 লাইনে। তো ব্যক্তিগত ভাবে উনি মন্ত্রী এমপি এগুলি কখনো হতে চান নাই। হি ওয়াজ এ ট্রু প্রফেশনাল, এবং ওইটাতে ওই ওকালতিটাতে স্পিক করছেন। সুতরাং ওইটা তার চয়েসের প্রশ্ন। কিন্তু তার চেতনার মধ্যে ওই যে গণতন্ত্র অর্থে ওই এটা থেকে গেছে যে কংগ্রেসের সময় যে আমি আমার নিজ দলের বিপক্ষেও কথা বলতে পারি, এটা আমার ডেমোক্রেটিক রাইট। আমি যদি আমার নিজ দলের বিপক্ষে বা নিজ গ্রুপের বিপক্ষে বা আমার প্রতিপক্ষ যারা আছে ওদের একটা কোনো ইস্যুর পক্ষে আমি কথা বলি, ইট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট মাই অ্যালিজিয়েন্স হ্যাজ চেঞ্জ। এই জ্ঞানটা, এটা এই প্রভাস যেটা বললেন যে আমি যাকে রাজনৈতিক ভাবে বিরোধ করছি তার উপর যদি সরকার অত্যাচার করে, আমি যদি প্রতিবাদ করতে যাই, তাহলে আমি কিন্তু আমার রাজনৈতিক মত পরিবর্তন করতেছি না। আপনি একটা দলকে সমর্থন করেন, আমি একটা দলকে সমর্থন করি, কিন্তু আপনার উপর যদি অন্যায়ভাবে সরকার অত্যাচার করতে যায়, আমি কেন প্রতিবাদ করব? সুতরাং এটা আসলে যে ওই একদম বেসিক ডেমোক্রেটিক ভ্যালুসটা যদি থাকে তাহলে এটা মানুষ করতে পারে। ওইটা না থাকার ফলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে গেছে, এই কারণে আজকে খুব বিস্তারিত আলোচনা করতে হলো না। এবিএম সিদ্দিকুর রহমান, আপনার কাছে একদম ছোট্ট করে, একদম অল্প সময়, যে এই যে পেশাদারিত্বের কথা যেটা ইমতিয়াজ মাহমুদ বললেন, আমরা সবাই যদি নিজ নিজ পেশার প্রতি কমিটেড থাকে, সিনসিয়ার থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো অনেক কমে যেতে পারে। আপনি আইন পেশার উদাহরণ মানে অভিজ্ঞতা থেকে যদি ছোট্ট করে একটু বলেন যে আমাদের এই সমস্যাটা উত্তরণের জন্য আমাদের পেশাগত সততা কতটা জরুরি। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে যে কথা আমি আগেই বলছিলাম যে আমরা যদি যারা পেশাজীবী আছি তারা যদি খুব বেশি মাত্রায় দলকানা না হই এবং স্বাধীনভাবে যদি আমরা আমাদের প্রফেশনটা করি, এবং যদি আমরা আমাদের যেটা সত্য, যেটা ভালো মনে করি, আমার যেটা মতামত, সেটা যদি সঠিকভাবে আমরা ব্যক্ত করার চেষ্টা করি, তাহলে এর থেকে উত্তরণ সম্ভব। আমার কাছে মনে হয় ইমতিয়াজ ভাই যদিও রফিকুল হকের কথা বলে ওনার যে কংগ্রেসের ব্যাকগ্রাউন্ডের কথা বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় আমার এই প্রফেশনাল লাইফের এই প্রায় 20 বছর অভিজ্ঞতা আমি যে দেখছি যে আমরা যদি কেউ একটা স্বাধীনভাবে কথা বলতে চাই না, আমরা চাই যে কোনো একজনকে খুশি করতে চাই, এর বাইরে কথা বলতে যেন আমরা ভয় পাই। এখান থেকে যদি আমরা একটু নিজেরা নিজের মতো কথা বলার চেষ্টা করতে পারি যে আমি যেটা ভালো মনে করি তাই বলি, আমি একটা ডিসেন্ডিং ওপিনিয়ন দিলাম, এবং সেজন্য একটা সাহস দরকার। সাহস সবার থাকে না, তো এরকম একটু সাহসী হতে হবে তাহলে। এবং যদি আমরা লেজুর বৃত্তি একটু কমিয়ে দেই এবং দলের মধ্যেও যাতে আমরা দলের থেকেও ভিন্ন কথা বলার মতো সাহস সঞ্চয় করতে পারি, তাহলে আমার মনে হয় নতুন করে একটা নতুন পেশাজীবী আবার একটা তৈরি হবে, যে ক্ষেত্রে গণমানুষ একটা আস্থা পাবে যে না, দুই মতের বাইরেও কোনো একটা সত্য আছে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যেমন নাইমুল ইসলাম খান, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, কিন্তু আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই আপনাকে দিয়ে। আমি বলছিলাম যে যখন আমি অনুষ্ঠানের কথা ভেবেছি তখনই আপনার কথা ভেবেছি যে আপনাকে আমি যুক্ত করবো, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন বলে শুরুতে পাইনি। আমরা অনেক দূর আলোচনা করেছি, আপনাকে আমি কোনো প্রশ্ন করবো না। আমাদের শিরোনাম আজকে মত, দ্বিমত, ভিন্নমত, কিন্তু আমাদের সমাজ এমন যে ভিন্নমত মানেই শত্রুপক্ষ, তাকে চাপাতে দিয়ে কোপাতে হবে। এই জায়গাটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসার উপায়, আমরা অনেকগুলো কথা হয়েছে যে প্রাপ্তি যুগের কারণে কারো সততার অভাব, সাহসের অভাব, নানা রকমের অভাব, কিন্তু আমরা কিন্তু আসলে সত্যি মতটা সবসময় প্রকাশ করতে পারি না। নিজেদের মানে কেউ যে চাপিয়ে দিচ্ছে তা না, আমরা নিজেরাই এক ধরনের সেন্সরশিপ আরোপ করে এক ধরনের বলছে আমার এই কথা বললে অমুক মাইন্ড করবে, সেই কথা বললে অমুক কষ্ট পাবে, ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে একটা কনক্লুডিং রিমার্কস চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমার ব্যক্তিগত আগ্রহ আপনার আমন্ত্রণের চাইতে কম ছিল না। এটা বিশেষ করে এই জন্য যে দিস ইজ এন অকেশন যেখানে আমি ব্যারিস্টার রফিকুল হকের প্রতি আমার ট্রিবিউটটা পাবলিকলি রেকর্ড বা স্টেটমেন্টটা দিতে পারি। তো আমি প্রথমেই বলি যে আমরা তো ডেফিনেটলি ইন দি কামিং ডেজ উপলব্ধি করব যে আমাদের এরকম মানে লেজেন্ডারি স্ট্যাটাসের মানুষজন কমে যাচ্ছে। আমরা এখন গড়পড়তা মানুষ বেশি হয়ে যাচ্ছি, সমাজে উচ্চতায় সেইভাবে মানুষজন কমছে। আমি এখনো নাই বলবো না।
আমি মনে করি আমরা নিজেরাও কেউ কেউ, যেমন ধরেন জায়েদুল হাসান পিন্টু, তার প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল, তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করা, আই মে নট এগ্রি উইথ। তো আমরা যখন মত প্রকাশের স্বাধীনতার কথা আমাদের এখানে আমাদের সমাজে যত আলোচনা হয়, এটার বিপরীতে বেসিক্যালি আমাদের যেটা নিয়ে বেশি কাজ করা দরকার সেটা হলো টলারেন্স নিয়ে কথা বলা হয়। মানে আমাকে অন্যের কথা এগ্রি না করেও তাকে তার বলার অধিকারটা মানতে হবে। এটা অধ্যাপক জিয়ারই বক্তব্য হোক, এটা মানে এটা অন্য রাজনৈতিক মতাদর্শের হোক, এমনকি হেফাজতেরও হোক, হুয়েভার, আমরা এই আলোচনাটা খুব কম করি যে আমাদেরকে টলারেট করতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে যে এটা তার রাইট টু এক্সপ্রেশন। এটা যেই হয়, ওই যেটা জায়েদুল হাসান পিন্টু ধরেন গালিই দিলাম, আমাদের সমাজে টলারেন্সের আলোচনা কম বলে কিন্তু পরিবেশগুলি এই রকম অনুপযুক্ত হয়ে যাচ্ছে। যে কোনো এখানে কিন্তু অনেক অসাধারণ আলোচনা হয়েছে, কেন আমরা এরশাদের আমলে অনেক কিছু বলতে পারতাম সেটা পরবর্তীতে পারি না, কেন এরশাদের আমলে অ্যাকশনগুলি একরকম ছিল, এখন অ্যাকশনগুলি ডিফারেন্ট গণতান্ত্রিক সরকারের আমলে। নাও এখানে আবার আর একটা সমস্যা হয়, আমরা তাইলে তখন গণতন্ত্রের উইকনেস নিয়ে আলোচনায় চলে যাই। সবসময় কিন্তু গণতন্ত্রের উইকনেস না, গণতন্ত্র ইটসেলফ একটা উইক সিস্টেম, বাট দিস ইজ দি বেস্ট পসিবল সিস্টেম দ্যাট উই হ্যাভ। এটা উইক, গণতন্ত্র কিন্তু ক্যাওটিক, এটা আমরা একাডেমিক আলোচনায় স্বীকার করি, কিন্তু আমরা ক্যাওস দেখলে গণতন্ত্র নিয়ে শঙ্কিত হয়ে যাই। দিস ইজ নট অ্যালাউড, ইউ ক্যান নট বি লাইক দ্যাট। এখানে তো ক্যাওটিক হবে কেন? কারণ যে যার কথা বলতেছে, এটা তো ক্যাওস। কিন্তু ক্যাওসের মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্য আমরা আপাতত গণতন্ত্র তো দেশে দেশে একরকম নাই, কোথাও পরিশীলিত হয়েছে, কোথাও পরিশীলিত হয়ে তারপরে আবার নষ্ট হয়েছে। যেই অ্যাথেন্সের মাটিতে গণতন্ত্রের ধারণার জন্ম, সেইখানে তো প্রপার গণতন্ত্র এখন আছে কিনা খুঁজে পাওয়া ডিফিকাল্ট হবে। ব্রিটেনে গণতন্ত্র আমরা যেরকম করে শিখেছি গণতন্ত্রকে ব্রিটিশদের কাছ থেকে, সেরকম করে ব্রিটেনে গণতন্ত্রের চর্চা আছে কিনা, নাকি সেখানে কৌশলের রাজনীতি হচ্ছে অনেক কিছু। সেখানে আপনি চিন্তা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটা ব্রেক্সিট। নাইম ভাই, আজকে সময় খুব বেশি নাই, আপনি যেটা শেষ করে ফেলেন, আমাদের এখন সময় ফুরিয়ে গেছে। তবু জি শেষ করেন। জি, কত বেশি সময় নিয়ে যায়। আমি মনে করি আমাদের এখানে প্লেয়ার্স আছে অনেকে যারা মত প্রকাশের বিরুদ্ধে, যারা আমারই তো মনে হয় আমি বেশি দিন আর সংবাদপত্র করতে পারবো না। বিলিভ মি, আমাকেও আমার করাটাকেও ডিফিকাল্ট করে চেষ্টা করছে, কিন্তু এটা তো রাষ্ট্র ইটসেলফ আসে না। রাষ্ট্রের ভেতরে কেউ কেউ মাস্তানি শক্তি প্রয়োগ করে, তারা প্রশ্রয় পায় কোথাও কোথাও। সেই যে গুন্ডারাজ, মাস্তানতন্ত্র, এগুলি কিন্তু আমাদেরকে অধিকাংশ সময় ভীত করে, ইন্ডিভিজুয়ালি ভীত করে। তা আমরা ওই যে চেষ্টা করা উচিত, আমি মনে করি এই চেষ্টা করার অঙ্গীকারগুলি আমাদেরকে বারবার করতে হবে, টলারেন্সের কথা বারবার বলতে হবে, কারণ টলারেন্ট না হলে আমরা ব্যারিস্টার রফিকুল হকও তৈরি করতে পারবো না। আমরা যদি তাকে যদি ট্রিবিউট জানাইতে হয়, তাহলে আমাদের আলোচনাগুলি এই হইতে হবে যে আমরা চেষ্টা করতে থাকবো বাধাগুলি দূর করার জন্য, যতটুকু সম্ভব হয় কৌশল ব্যবহার করব। এখানে অজয়দার পুরো কথা আমি শুনি নাই, আংশিক যেটা শুনেছি, অনেক উদাহরণ আছে, দৈনিক সংবাদেরও আছে, অন্যান্য পত্রিকারও আছে, যে কখনো কখনো সরাসরি কথাটা বলা যাচ্ছে না, তো আমরা কৌশল করে বললাম, পরোক্ষভাবে বললাম। কিন্তু সাংবাদিকতার যে চেষ্টাটা, আমার ওই জায়েদুল হাসান পিন্টু অনেকগুলি উদাহরণ দিয়েছে, একটা শব্দ বলতে ভুলে গেছে বা এমনি হয়তো আসে না এই সময়ের অভাবে, যে সত্যের সাথে যে মিথ্যার দ্বন্দ্ব, এগুলি দিয়ে তো আমাদের কাজ করতে হবে, কিন্তু এগুলি তো অনেকের ভেস্টেড ইন্টারেস্ট। আজকের জন্য আলোচনাটা শেষ করতে হবে, তবে এই আলোচনাটা আমি চালিয়ে যেতে চাই, আরেকদিন আমরা নিশ্চয়ই আয়োজন করব। আমি খুবই দুঃখিত, আপনাদের মত প্রকাশের, নাইমের মত প্রকাশের স্বাধীনতার উপর আমাকে এই মুহূর্তে হস্তক্ষেপ করতেই হচ্ছে, আমাদের সময় ফুরিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালো থাকবেন। আপনি আমার মতের সাথে নাই মিলুন, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে আমি সব সময় আছি। ভালো থাকবেন সবাই।